আমাদের আজকের গল্প ধীরেন্দ্রলাল ধরের লেখা 10 লক্ষ টাকা। গল্প পাঠে রয়েছে শুভম, প্রীতম, রাজ চট্টোপাধ্যায়, দেবস্মিতা, বর্ণালী, সব্যসাচী এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। অ্যাটর্নি বীরেন বসু অলোক রায়কে ডেকে বললেন, আপনার কাকা রাঘবেন্দ্র রায় যে উইল করে গেছেন তাতে সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আপনাকে দিয়ে গেছেন। সেই সম্পত্তির মূল্য প্রায় 10 লাখ টাকা, কলকাতায় 3খানা বাড়ি এবং নগদে প্রায় 1 লক্ষ টাকা। অলোক বিস্মিত হলো, জিজ্ঞাসা করল, কেন কাকার ছেলেকে কাকা কিছু দিলেন না? অমিও ইচ্ছে করলে একটি ফ্ল্যাটে বিনা ভাড়ায় সারা জীবন বাস করতে পারে, আর কিছু না। কাকাবাবু ছেলেকে একেবারে বঞ্চিত করে গেলেন। ছেলে তো তাঁর অনুগত ছিল না। তারপর কয়েকটা বদ কাজ করার পর ছেলের তিনি মুখ দেখতেন না। তবে আপনি ইচ্ছে করলে তাকে কিছু দিতে পারেন। তার পৈতৃক সম্পত্তি, তার তো কিছু পাওয়া উচিত। সে আপনার সদিচ্ছা, তবে আমি যেটুকু শুনেছি তাতে অমিয়বাবু কিছু পেলেও রাখতে পারবেন না। রাঘবেন্দ্রবাবু আমাকে বারবার সে কথা বলে গেছেন। তবে আপনার ক্ষেত্রেও তিনি একটি শর্ত দিয়ে গেছেন। এই বিলের সম্পত্তি অধিকার করার পূর্বেই আপনাকে চাকরি ছেড়ে ব্যবসা করতে হবে এবং সেই ব্যবসায় অন্তত 5 জন মাইনে করা কর্মচারী থাকা চাই। 3 মাস আপনাকে সময় দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে আপনাকে বিবাহ পর্যন্ত করতে হবে। ব্যবসা আমি কালই শুরু করে দিতে পারি, কিন্তু বিয়ের কথা তো বলা কঠিন। এই দুটি শর্ত যদি আপনি না পালন করতে পারেন তাহলে আপনি একটি পয়সাও পাবেন না। স্থাবর সম্পত্তি যাবে রামকৃষ্ণ মিশনে এবং নগদ টাকা সব পাবে অমিয় রায়। রাঘবেন্দ্র রায় মারা গেছেন 1 মাস 10 দিন হলো, আর 1 মাস 20 দিন আপনার কাছে সময় আছে। ইতিমধ্যে দুটি শর্ত পূরণ করে আপনি আমাকে জানাবেন। আদালত থেকে বিলের অধিকার সাব্যস্ত করতে হবে। তারপর অ্যাটর্নি কথা শেষ করলেন। অলোক নমস্কার করে বেরিয়ে এলো। 150 টাকা মাইনে কেরানির 10 লাখ টাকার সম্পত্তি লাভ। কাকার সম্পত্তি পাওয়া অলোকের পক্ষে অপ্রত্যাশিত। কাকা ব্যবসার ব্যাপারে দীর্ঘকাল কলকাতার বাইরেই ছিলেন। বছর 3 আগে পুজোর সময় কলকাতায় এসে তিনি হোটেলে ছিলেন। সেই সময় অলোক গিয়ে তার সঙ্গে দেখা করেছিল। সেই তার সঙ্গে শেষ দেখা। অমিয় সম্পর্কে সেই সময় থেকেই তিনি মনোকষ্টে ছিলেন। যাক সে কথা। কাল অফিসে গিয়ে সে পদত্যাগপত্র লিখে দেবে। 10টি বছর নির্বিবাদে সে 10টা 5টা অবিশ্রান্ত খেটেছে। ভালো কাজের লোক বলে সুনামও আছে। কিন্তু যখনই উচ্চপদ শূন্য হয়েছে তখন অফিসাররা নিজেদের লোককেই সেখানে বসিয়েছে। অলোকের কথা একবারও ভাবেনি। অলোকের মুরব্বি নেই। অলোক তোষামতো করতে পারে না। সেই জন্য 10 বছরেও অলোকের মাইনে 150 টাকার ওপরে ওঠেনি। চাকরি ছেড়ে সে নিজের কারবার করবে। ধনীদের মতো কারবার সে করবে না। যারা তার কারবারে কাজ করবে তারা লাভের অংশ পাবে। কারবার চলবে সবাইকার সমবায়ে, সমস্বার্থে। সে দেখিয়ে দেবে যে অর্থনীতিতে MA পাশ করা বিদ্যে প্রকৃত জীবনে কাজে লাগানো যায় কিনা। তবে হ্যাঁ, অমিয়দাকে সে বঞ্চিত করবে না। অলোক ভাবছে আর পথ চলছে। চলতে চলতে কোন এক সময় তার খেয়াল হলো যে একজন তরুণী অনেকটা পথ তার সঙ্গে এগিয়ে আসছে আর মাঝে মধ্যে পেছনের দিকে তাকাচ্ছে। আমহার্ট স্ট্রিটের মোড়ের কাছে পথটা বেশ নিরিবিলি ও জনবিরল। সেখানে এসেই মেয়েটি একেবারে অলোকের পাশে এসে পড়ল। অলোকের পানে ফিরে বলল, আপনি আমাকে একটু সাহায্য করবেন? অলোক চমকে উঠল। মেয়েটি বলল, আমাকে একটি গুন্ডা সেই ধর্মতলা থেকে অনুসরণ করছে। আমাকে একটু আপনি বাড়ি পৌঁছে দেবেন? অলোক পেছনের দিকে তাকিয়ে দেখল সত্যিই একটা লোক আসছে। অলোকের ব্যায়ামপুষ্ট দেহের মাংসপেশিগুলি কঠিন হয়ে উঠল। বলল, কোনো ভয় নেই, চলুন, আমি যাচ্ছি। ধন্যবাদ। বলে মেয়েটির অলোকের পাশে পাশে চলতে শুরু করল। দুপাশে শিয়ালদহের রেলের পুল ওভার পার হয়ে বেলেঘাটা। অসংখ্য বস্তি। এখানে আগে মুসলমানদের বাস ছিল, এখন পূর্ববঙ্গের মানুষেরা ভিড় করেছে। বস্তির মাঝে মাঝে 2-1খানি দোতলা বাড়ি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটি একটি বস্তির মধ্যে এসে ঢুকল। সংকীর্ণ গলি, জল প্যাঁচ প্যাঁচ করছে। অলোক কখনো তেমন পথে চলেনি। সেই গলি শেষ করে আরও একটা গলি। গলির শেষ প্রান্তে একটি দোতলা বাড়ি। মেয়েটি সেই বাড়ির দরজায় এসে থামল। বলল, এই আমাদের বাড়ি।
বেশ, তাহলে আমি যাই। সে কি, আপনি ভিতরে আসুন না, এক কাপ চা খেয়ে যান। না না, আমি আর ভিতরে যাব না। তাহলে আমি বড় দুঃখিত হব। আসুন না আপনি ভিতরে। এমনভাবে কথাগুলো বলল যে অলোক আর এড়াতে পারল না। সে ভেতরে গেল। মেয়েটি তাকে দোতলার একটি ঘরে নিয়ে গিয়ে বসালো। বলল, বসুন, আমি একটু চা নিয়ে আসি। আপনি ততক্ষণ এই কাগজখানি পড়ুন। একখানা ইংরেজি মাসিক পত্রিকা অলোককে দিয়ে গেল। অলোক পত্রিকাখানির ছবি দেখতে লাগলো। দরজার দিকে পেছনে ফিরে অলোক বসেছিল। সহসা কট করে আলোটা নিভে গেল। কি হলো বুঝবার আগেই একখানি চাদর তার মাথার ওপরে এসে পড়ল, আর পরক্ষণেই কয়েকজন লোক তাকে বেশ জোরেই চেপে ধরল। সে চিৎকার করতে চাইল। একজন তার মুখটা টিপে ধরল। গায়ে তার শক্তি ছিল, কিন্তু চোখে তখন সে কিছুই দেখতে পায় না। একসঙ্গে এতগুলো লোকের অতর্কিত আক্রমণ সে পেরে উঠবে কি করে? ক্ষিপ্ত হস্তে সেই চাদরের ওপর দিয়ে লোকগুলো তার মুখ বেঁধে ফেলল, হাত পাও বাঁধল। তারপর তাকে কোথায় তুলে নিয়ে চলল কে জানে। লালবাজারে নির্দিষ্ট লোকের খোঁজ খবর নেওয়ার জন্য নতুন একটা আপিস বসেছে। একজন পুলিশ সেখানে বসেছিলেন। দুপুরবেলা একজন বিধবা মহিলা ঢুকলেন সেই ঘরে। বললেন, এটাই কি নিরুদ্দিষ্টদের সন্ধান করার আপিস? হ্যাঁ। আমার ভাই গত সোমবার আপিসে গেছে, কিন্তু তারপর আর বাড়ি আসেনি। আপনি হাসপাতালে খবর নিয়েছেন? মেডিকেল কলেজ, আরজি কর, নীলরতন, এই 3টি হাসপাতালেই খোঁজ নিয়েছি। এই কদিন সে তাহলে আপিসে যায়নি, তাই তো? না। একজন পুলিশ খাতা পেন নিয়ে বসলেন। বললেন, বেশ, আমরা খোঁজ করব। আপনি সব বলুন দেখি। নাম? শ্রী আলোক রায়। বয়স? 34 বছর। দেহের কোনো বিশেষত্ব আছে? কপালের ডান দিকে একটি কাটার দাগ আছে। গায়ের রং? শ্যামবর্ণ। লম্বা কীরকম? ঠিক বলতে পারি না, তবে বেঁটে নয়। রোগা না মোটা? রোগাও নয়, মোটাও নয়, ব্যায়াম করা চেহারা। স্বভাব চরিত্র? অতি সৎ। নস্যি নেওয়া ছাড়া আর কোনো নেশা নেই। চাও সবসময় খায় না। আপনি তার কে হন? দিদি। আপনার ঠিকানা? 10 নম্বর মুকুরচাঁদ সরখেল লেন। ইউনিফর্ম পরা একজন ইন্সপেক্টর কি দরকারে ঘরে এসেছিলেন। এতক্ষণ তিনি একপাশে বসেছিলেন। এবার তিনি দিদির মুখের পানে তাকিয়ে বললেন, এতক্ষণ আমি আপনার কথা শুনছিলাম। আপনি আমায় চিনতে পারেন? আমি জীবন রায়। আলোকের সঙ্গে একসঙ্গে প্রায় 4 বছর পড়েছি। আপনার বাড়িতেও অনেকবার গেছি। ইন্সপেক্টর টুপি খুললেন। দিদি এবার তাকে চিনতে পারলেন। চিনতে পেরেছি ভাই। তুমি যখন এখানেই কাজ করো তখন যে করেই হোক আলোকের একটু সন্ধান করে দেখো ভাই। আমার এই ভাইটি ছাড়া আর কেউ নেই। দিদি কেঁদে ফেললেন। জীবনবাবু বললেন, আপনি কদিন একটু ধৈর্য ধরুন, আমাদের একটু সময় দিন। আমাদের দিক থেকে যা যা করণীয় তাতে কোনো ত্রুটি থাকবে না। তুমি নিজে ভাই একটু চেষ্টা করো। আমিই করব। আমি তাহলে কবে এসে খবর নেব? আপনার আর এখানে আসতে হবে না, আমি আপনার বাড়ি যাব। বড় কর্তাকে বলে জীবন রায় কেসটি গ্রহণ করল। জীবন প্রথমে খবর নিল অলোকের আপিসে। সেখানে সহকর্মীরা কিছুই বলতে পারল না। জীবন এলো অলোকের বাড়িতে। দিদিকে বলল, আলোকের কোনো চিঠিপত্র, ডায়েরি কিছু আছে? থাকলে সেগুলো একবার দেখতে চাই। দিদি ভেতরের ঘরে গিয়ে জীবনকে বসালেন। বললেন, এইটাই আলোকের ঘর। তোমার যা মন চায় দেখতে পারো। ঘরের একটি ডেস্কের ওপর যত দেশি বিদেশি দর্শনশাস্ত্রের বই, তাছাড়া রয়েছে উপনিষদ থেকে শুরু করে মার্ক্সবাদ, কোনো কিছুই বাদ নেই। একখানি তক্তপোষের ওপর বিছানা পাতা রয়েছে। পাশে একটা ছোট টেবিল, টেবিলের ওপর একটা ছোট্ট ল্যাম্প, আর দেওয়ালে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, গান্ধীজি, সুভাষবাবুর 4খানি বড় ছবি। ঘরে আর কোথাও কিছু নেই। জীবন টেবিলের ড্রয়ারটি টানতেই ভেতরে একখানি খাম পাওয়া গেল। খামখানির ওপর অ্যাটর্নি বসু ও রায়ের নাম ছাপা। ভেতরে কোনো চিঠি নেই। জীবন বলল, অ্যাটর্নি অফিস থেকে আপনার ভাইয়ের নামে চিঠি এসেছিল কেন? আমার কাকা মারা গেছেন, তার অ্যাটর্নি আলোককে একবার দেখা করবার জন্য লিখেছিল।
আলোক কি সেখানে গিয়েছিল? তা তো জানি না। কবে যাওয়ার কথা ছিল কিছু জানেন? না, তাও বলতে পারি না। কাকার অ্যাটর্নি যে আলোককে চিঠি লিখেছিল, সেটা কি সম্পর্কে কিছু জানেন? না, তেমন কিছু হলে আলোক নিশ্চয়ই আমাকে বলতো। আপনার কাকা তো বেশ বড়লোক বলেই শুনেছি। হ্যাঁ, কাকার কে আছে? এক ছেলে আছে, অমিয়। সেই সব পাবে। অমিয়বাবুর ঠিকানাটা? টালিগঞ্জের ওদিকে কোথায় যেন সে থাকে। আলোক তার ঠিকানা জানে। আপনার কাকার বাড়িতে সে থাকে না? না, সে সিনেমার কাজ করে। ওদিকে সব সিনেমা কোম্পানি আছে, তার কাজের সুবিধা হয়। আপনাদের আর কোনো আত্মীয় আছে? না। আচ্ছা, এই খামখানা আমার কাছে থাক, আমি এখানে একবার সন্ধান করে দেখি। ওল্ড পোস্ট অফিস স্ট্রিট, সারি সারি অ্যাটর্নি অফিস। জীবন এলো বসু ও রায় কোম্পানির অফিসে। অ্যাটর্নি বীরেনের সঙ্গে জীবন সাক্ষাৎ করে অনেক খবর পেল। সোমবার অফিস ফেরত অলোক গিয়েছিল তার অফিসে। কাকা রাঘবেন্দ্র রায় তাকেই সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী করে গেছেন। নিজের ছেলে অমেয় রায়কে তিনি ত্যায্য করে গেছেন। উইলের 3 মাসের শর্ত বীরেনবাবু জীবনকে বললেন। জীবন সব শুনল। তার সন্দেহ গিয়ে পড়ল অমেয় রায়ের ওপর। কিন্তু অমেয় রায়ের ঠিকানা বীরেনবাবু জীবনকে বলতে পারলেন না। তবে সিনেমা লাইনের লোককে খুঁজে পেতে জীবনের দেরি হলো না। টালিগঞ্জ থানায় গিয়ে সিনেমা সম্পর্কে ওয়াকিবহাল এক সহকর্মীকে জিজ্ঞাসা করতেই সে বলল, অমেয় রায়ের খবর জানি না, ঠাকুরিয়ার কোথায় যেন থাকে। আমি আজই আপনাকে ঠিকানা এনে দেব। সেই দিনই জীবন অমেয় রায়ের ঠিকানা পেল। পরদিন সকালেই জীবন গেল অমেয় রায়ের সঙ্গে দেখা করতে। অমিয়বাবু আছেন? আমি তার সঙ্গে একবার দেখা করতে চাই। আমি অমিয়বাবু, বলুন কি বলবেন? আপনার জ্যাঠতো ভাই আলোক রায়ের সম্পর্কে আপনি কোনো খবর রাখেন? আলোক? না, আলোক সম্পর্কে আমি কিছু জানি না। আলোকবাবু আপনার বাবার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির উত্তরাধিকার হয়েছে, সে কথা আপনি নিশ্চয়ই শুনেছেন। শুনেছি। কেন? আমার ধারণা, যে আপনার পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার হলো, তার নিরুদ্দেশ হওয়ার সঙ্গে আপনার কোনো না কোনো একটা সম্পর্ক থাকাটা স্বাভাবিক। এই ধরনের হবার কারণ? টাকা পয়সার ব্যাপার কি না, তাই সন্দেহটা আপনার উপরই এসে পড়ে। আপনার ধারণা নিয়ে আপনি থাকুন, আমার কাজ আছে। আমার এটাই কাজ। আমরা ডিটেকটিভ ডিপার্টমেন্টের লোক। ও, আপনি তাহলে পুলিশের লোক? তাই তো জানা নেই শোনা নেই সকালবেলায় লোকের দরজা ঠেঙিয়ে জ্বালাতন করতে চলে এসেছেন। আপনি এখন বিদায় হন, আমার অন্য অনেক কাজ রয়েছে। অমেয়বাবু জীবনের মুখের ওপর দরজাটা বন্ধ করে দিলেন। ডিটেকটিভ ডিপার্টমেন্টের লোক বলে পরিচয় দেওয়ার মধ্যে জীবনের একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য সিদ্ধ হয় কিনা দেখবার জন্যই জীবন তখন ঠাকুরিয়া থেকে ফিরল না। কিছু দূরে গাড়িখানি রেখে গাড়িতেই বসে রইল একা। মিনিট 25 বাদেই পথের মোড়ে অমেয় রায়কে দেখা গেল। সে বাস স্টপের কাছে এসে দাঁড়ালো। বাস আসতেই তাতে উঠে পড়ল। জীবনেরও মোটর চলতে শুরু করলো বাসের পিছু পিছু। অমেয় যদি পেছনে তাকিয়ে সাবধান হয়ে যায়, সেই আশঙ্কা করেই সে পকেট থেকে একজোড়া নকল গোপ বের করে নাকের নিচে ফিট করে নিল। চোখে নীলাভ একজোড়া চশমা পড়ল। বাস ও মোটর একসঙ্গেই ছুটল। স্টেট বাসের দৌড় শেষ হলো হাওড়ায়। অমেয় নেমে বালির বাসে উঠল। জীবন ছুটল তার পেছনে। লিলুয়া শেষ প্রান্তে বাস থেকে অমেয় নামল। সামনেই একটি মাঠ। মাঠ পার হয়ে পাঁচিল ঘেরা দোতলা একখানা বাড়ি। সেই বাড়ির মধ্যেই অমেয় অদৃশ্য হলো। জীবন এবার মোটর থেকে নামল। বাড়িখানা একবার ভালো করে দেখে নিল। তারপর কাছাকাছি চায়ের দোকানে গিয়ে খোঁজ করল। মশাই বলতে পারেন, ওই যে পাঁচিল ঘেরা দোতলা বাড়িটা, ওই বাড়িটা কার? ওই পাগলা গরদের কথা বলছেন? ও তো বিলাত ফেরত এক ডাক্তার এখানে এসে মানসিক ব্যাধির চিকিৎসালয় খুলেছে। কোনো সাইনবোর্ড তো দেননি? এই তো সেদিনই শুরু করেছে মশাই। আগে রোগী আসুক, টাকা আসুক, তবে তো সব। কতদিন শুরু হয়েছে? এই 3-4 মাস হবে। ডাক্তারবাবুর নাম কি? ডাক্তার রবিন বসু, MBM, RCP, মন ব্যাধি বিশারদ, কত কিছু আছে তার ডিগ্রি বাবা। ধন্যবাদ জানিয়ে জীবন সেখান থেকে বিদায় নিল। পাগলাগড়দের ফটকের পাশেই দারোয়ান বসেছিল।
জীবন জিজ্ঞাসা করল, ডাক্তারবাবু আছেন? আছেন, গিয়ে বলবো? আমি বলবো, আমাকে নিয়ে চলো। ভেতরে একজন লোক আছে, তিনি না বেরোলে তো একজনের যাওয়ার কোনো হুকুম নেই। বেশ, বলো গিয়ে পুলিশের ইন্সপেক্টর এসেছেন লালবাজার থেকে। দারোয়ান চমকে উঠল, তারপরে ভেতরে ছুটল। জীবনও তার পেছনে চলল। বারান্দায় উঠে প্রথম ঘরখানের ভেতর ঢুকে দারোয়ান জানালো, পুলিশের দারোগা সাহেব এসেছে। পুলিশের দারোগা এসেছে? বলে দাও এখন ডাক্তারবাবু রোগী নিয়ে ব্যস্ত রয়েছেন, দেখা হবে না। জীবন দরজা ঠেলে ভেতরে ঢুকলো, বলল, পুলিশ যখন সরকারি কাজে আসে তখন কারও অনুমতির অপেক্ষা রাখে না অমিয়বাবু। আমি একটা কথা আপনাদের থেকে জানতে চাই, অমিয় রায়ের সঙ্গে এই পাগলা গারদের সম্পর্কটা কি? অমিয় বলল, আপনি পুলিশের লোক বলে কি আপনার কাছে সব ব্যাপারে জবাবদিহি করতে হবে নাকি? শুধু জবাবদিহি নয়, আপনাদের কথায় যদি বিশ্বাস না হয় তাহলে নিজে দায়িত্ব নিয়ে আমি আপনাকে ও ডাক্তারবাবুকে গ্রেপ্তার করতে পারি। অমিয় আবার বলল যে পুলিশ বিনা অপরাধে। বিনা অপরাধে নয়, অপরাধ আপনার আছে। ডাক্তার সাহেব এবার অমিয়কে বাধা দিলেন। অমিয় বাবুর একটি রোগী আছে এখানে, সেই সূত্রে উনি এখানে এসেছেন। সেই রোগী হচ্ছে অমিয় বাবুর জাটতুতো ভাই আলোক রায়। সুস্থ সবল মানুষ, 10 লাখ টাকা পৈতৃক সম্পত্তির জন্য তাকে এখানে বেআইনিভাবে আটকে রাখা হয়েছে। ডাক্তারবাবু বলল, এ আপনি কি বলছেন? বেআইনিভাবে এখানে লোককে আমি আটকে রাখবো কেন? যারা এখানে আছে প্রত্যেকেই মানসিক ব্যাধিগ্রস্ত। আপনি তাদের রুগ্ন বলে এখানে ভর্তি করেছেন। আলোক রায়ের ক্ষেত্রে তা হয়নি। এখানে ভর্তি হওয়ার আগে কলকাতায় কোনো বিখ্যাত মনোব্যাধির চিকিৎসক তাকে পরীক্ষা করেছেন। সেই সার্টিফিকেট আমি দেখতে চাই। স্বচ্ছন্দে ডাক্তারবাবু একটা ফাইল এগিয়ে দিলেন জীবনের সামনে। ফাইলটা খুলতেই সবার উপরে পাওয়া গেল অলোক রায়ের নাম। 5 দিন আগে কলকাতার কোন এক নামকরা ডাক্তার অলোক রায়কে দেখে মানসিক বিকারগ্রস্ত বলে সার্টিফিকেট দিয়েছেন। ডাক্তারবাবু বলল, দেখছেন কার সার্টিফিকেট দেখে আলোক রায়কে আমি এখানে ভর্তি করেছি? দেখলাম, কিন্তু একটা প্রশ্ন জিজ্ঞেস করি, এখানে অলোক রায়কে ভর্তি করেছে কে? অমিয় বাবু। এই ডাক্তার দেখানোর ফিস কে দিয়েছে? এখানকার খরচাই বা কে যোগাবে? ডাক্তারের ফি কে দিয়েছেন জানি না, তবে এখানকার খরচ দিয়েছেন অমিয় বাবু। আলোক রায়ের ব্যাপারে এত যত্ন নেওয়ার কারণ কি অমিয়বাবু? বিনা স্বার্থে এত টাকা আপনি খরচা করলেন কেন? আর তাছাড়া 5 দিন ধরে আপনি এত ব্যাপার করলেন আর তার বাড়িতে একটা খবর দিতে পারলেন না। আমি সময় করে উঠতে পারি না। দরকার থাকলে সকাল 8টার সময় ঢাকুরিয়া থেকে লিলু আর পাগলা গারদে ছুটে আসা যায়, কিন্তু 5 দিনের মধ্যে ঢাকুরিয়া থেকে শ্যামবাজার যাওয়া যায় না। যাক সে কথা, আমি একবার আলোকের সঙ্গে দেখা করতে চাই। চলুন, তাকে দেখলেই আপনি বুঝতে পারবেন। ডাক্তারবাবু জীবনকে বারান্দার শেষ প্রান্তে একটা ঘরে নিয়ে গেল। দরজা বাইরে থেকে বন্ধ ছিল। দরজা খুলে ডাক্তার ভেতরে ঢুকলো, জীবনও ঢুকলো। প্রশস্ত ঘর। একপাশে একটি জানালার ধারে অলোক চুপ করে বসেছিল। ময়লা জামা কাপড়, মুখে এক মুখ দাড়ি, খানিকটা পাগলের মতোই দেখাচ্ছে। জীবন বলল, কি আলোক, আমায় চিনতে পারো? আমি জীবন রায়। অলোক অনেকক্ষণ জীবনের মুখের দিকে তাকিয়ে রইল, তারপর হতাশভাবে বলল, তুমিও এদের দলে? আমি কারোর দলেই নই, আমি লালবাজার থেকে তোমার খোঁজ নেওয়ার জন্য এসেছি। সত্যি? আমাকে তাহলে এখান থেকে বের করে নিয়ে চলো। এটা জোর করে আমাকে এখানে রেখেছে, বলে তুমি নাকি পাগল। একজন বড় ডাক্তার তো তোমাকে পাগল বলেই সার্টিফিকেট দিয়েছেন। বড় ডাক্তার আমাকে পাগল বলেছে? আর বড় ডাক্তার আমাকে দেখলো কখন? আমি তো তাই জানি না। আমি তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম। যখন জ্ঞান হলো তখন দেখি যে এই ঘরে পড়ে আছে। তারপর থেকে এরা আমাকে বলছে যে তুমি নাকি পাগল। শুনলেন তো, যখন পাগলামি দেখা দেয় তখন এর জ্ঞান থাকে না। এই সকালের দিকটা ইনি ভালো থাকেন, তারপর যত বেলা বাড়বে, রোদ বাড়বে, তত মাথা গরম হতে থাকবে। সন্ধেবেলা আর কোনো জ্ঞানই থাকবে না। আমি অমিয়দাকে বলেছি টাকা পয়সা আমার দরকার নেই, বাপের টাকা সেই ভোগ করুক, ও আমায় শুধু এখান থেকে ছেড়ে দিক। আমি যেমন চাকরি করে খাচ্ছি আমি তাই খাবো। তোমার কোনো ভয় নেই, আমি তোমায় একজন সিভিল সার্জন দিয়ে দেখাবো। সেই ভালো কথা। যে কোনো দিন সন্ধেবেলা আপনি ডাক্তার নিয়ে আসুন, তিনি দেখুন, তাহলেই আপনি সত্যি মিথ্যে বুঝতে পারবেন। আপনি নিজে এসেও সন্ধেবেলা দেখতে পারেন। আমি 10 বছর পাগলের চিকিৎসা করছি। সকালবেলা সব পাগলই একটু ভালো থাকে। আরও 3টি পাগল তো আমার এখানেই রয়েছে, তাদেরকেও দেখবেন। চলুন। না,
আর কাউকে আমার দেখার দরকার নেই। জীবন ঘর ছেড়ে বেরিয়ে এলো। অমিয় চুপ করে বসেছিল। আসার সময় জীবন বলে এলো, আচ্ছা অমিয়বাবু, চললাম, আবার আপনার সঙ্গে দেখা হবে। অমিয়র মুখখানি কুঞ্চিত হয়ে উঠল। সন্ধ্যাবেলা একখানি মোটর এসে ডাক্তার রবিনের পাগলাগারদের সামনে এসে থামল। ড্রাইভার দারোয়ানের হাতে একটা চিঠি দিল। ডাক্তারবাবু অফিস ঘরেই ছিল। চিঠি পড়েই চঞ্চল হয়ে উঠল। অমিয় লিখছে, ডাক্তারবাবু, অবিলম্বে আপনার একবার এখানে আসা প্রয়োজন, বিশেষ কথা আছে। কোনো কারণে আমি যেতে পারলাম না, গাড়ি পাঠালাম, আপনি এখনই একবার আসুন। ইতি অমিয়। ডাক্তারবাবু তখনই সেই মোটরেই বেরিয়ে পড়ল। একটা প্রকাণ্ড বাগানবাড়ির দরজার সামনে এসে মোটরটা থামল। এ বাবু, ভিতরে আসেননি? এ আপনি যান, আমি মোটরটা ঘুরে নি। ডাক্তার নামল। হুট করে মোটরটা আবার বেরিয়ে চলে গেল। মোটরখানি দৃষ্টির বাইরে চলে যেতেই ডাক্তার খানিকটা হক চকিয়ে গেল। তারপর কিভাবে বাড়ির মধ্যে ঢুকে পড়ল। অন্ধকার বাগান, ভেতরে কিছুটা গিয়ে একখানি ছোট্ট বাড়ি, চাবি দেওয়া, কেউ কোথাও নেই। ডাক্তার কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। কি করবে ভেবেই পেল না। বাড়ি থেকে বের হয়ে পথের ওপর এসে দাঁড়ালো খানিকক্ষণ। তারপর ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। যে পথ দিয়ে এসেছিল সেই পথেই। ডাক্তারবাবু যখন বাসের আশায় পথ হাঁটছিল, তখন হাওড়ার পাগলাগারদের মধ্যে এক দৃশ্য অভিনীত হচ্ছিল। সন্ধ্যাবেলা অন্ধকার বাড়তেই পাগলাগারদের সামনে এলো ইন্সপেক্টর জীবন রায়। মাঠের মাঝে পাগলাগারদের বাড়িখানি তখন স্তব্ধ, থমথম করছে। জীবন একবার চারিপাশে ঘুরে দেখল, তারপর পেছনের পাঁচিল টপকে ভেতরে নেমে পড়ল। বাড়িখানি নিঝুম, অন্ধকার। শুধু ফটকের সামনেই একটিমাত্র আলো জ্বলছিল। তার পাশে দারোয়ান একখানি খাটিয়া পেতে শুয়েছিল। হয়তো লাফিয়ে নামবার সময় জীবনের একটু আধটু শব্দ হয়েছিল, কিন্তু দারোয়ানের সেদিকে কোনো খেয়াল ছিল না। পায়ে পায়ে জীবন ফাঁকা মাঠটুকু পার হয়ে বাড়ির বারান্দায় এসে উঠল। সন্তর্পণে কয়েকখানি ঘর পার হয়ে অলোকের ঘরের সামনে এসে দাঁড়ালো। পকেট থেকে একগোছা চাবি বের করে একটির পর একটি দিয়ে পরীক্ষা করতে করতে শেষে দরজাটির তালাটা খুলে ফেলল। তারপর ঘরের মধ্যে ঢুকে দরজাটি ভেতর থেকে ভেজিয়ে দিল। এবার টর্চের আলো জীবন দেখল যে মেঝের ওপর মাদুরে পড়ে অলোক ঘুমোচ্ছে। ধীরে ধীরে তার কপালে হাত দিয়ে জীবন ডাকল, আলোক, আলোক। অলোক চমকে উঠল। ধর্মার করে উঠে বসে বলল, কে? আস্তে কথা বলো, আমি জীবন। কে জীবন? জীবনকে আমি তো ঠিক চিনি না। আমি জীবন, তোমার সহপাঠী, পুলিশ ইন্সপেক্টর জীবন। আমি তোমাকে চিনি না, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। অলোক আবার শুয়ে পড়ল। জীবন হতাশভাবে ঘরের চারিদিকে একবার তাকালো। এক কোণে একটি কুজো ও একটি মাটির গ্লাস ছিল। জীবন এক গ্লাস জল এনে বলল, খাও। জীবন এবার কুজোর জল অলোকের মাথায় ঢালতে শুরু করলো। অলোক স্থানের মতো শুয়ে রইল, কোনো প্রতিবাদ করল না। তারপর বেশ কিছুক্ষণ মাথায় চাপড় দিল, তারপর ডাকলো, আলোক। কি? আমায় চিনতে পারছো? আমি জীবন, কে জীবন? তোমার সহপাঠী, পুলিশ ইন্সপেক্টর জীবন রায়। জীবন রায়? জীবন রায়? না, তোমাকে আমি চিনি না। জীবন একটু ধাঁধায় পড়ল। সকালবেলায় যে লোকটা তাকে অত সহজে চিনল, বিকেলবেলা তার এরকম ভাবান্তর কেন? জীবন কিছুক্ষণ চুপ করে বসে ভাবল, তারপর বলল, আলোক, এইটা একটা পাগলাগারদ, তুমি জানো? পাগলাগারদ? এ পাগলাগারদ কেন? এরা তোমাকে পাগল সাজিয়ে পাগলাগারদে রেখে দিয়েছে, যাতে তুমি তোমার কাকার সম্পত্তির 10 লাখ টাকা না পেতে পারো। আমাকে পাগল সাজিয়েছ না? বুঝেছি, টাকার জন্য আমাকে পাগল সাজিয়েছ, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তোমাকে পালাতে হবে। এখান থেকে পালালেই তুমি সেরে যাবে। এখান থেকে পালাতে হবে না? ঠিক কথা, আমাকে এখান থেকে পালাতে হবে। আমি পালাবো। আস্তে কথা বলো, চেঁচামেচি নয়। ওরা বাইরে আছে, আমাদের লুকিয়ে লুকিয়ে সরে পড়তে হবে। ওরা বাইরে আছে? তাহলে তো পালাতে পারবো না, ধরে ফেলবে যে আমাকে। কোনো ভয় নেই, আমি যাচ্ছি। চুপি চুপি আমার পিছু পিছু এসো। পেছন দিকের পাঁচিল টপকে আমরা পালাবো, বাইরে মোটর আছে। অলোকের হাত ধরে জীবন নিঃশব্দে ঘরের বাইরে এসে দাঁড়ালো। বারান্দার পাশ দিয়ে গাছের ছায়ার আড়াল দিয়ে অন্ধকারে জীবন এসে দাঁড়ালো পাঁচিলের পাশে। তারপর জীবন বলল, আলোক, তুমি আগে পাঁচিলের ওপর উঠে দাঁড়াও। আমার হাতের ওপর একটা পা রাখো,
তারপর কাঁধের ওপর উঠে পাঁচিলের ওপর উঠে পড়ো। ও, অতটা উঁচুতে আমি কি উঠতে পারবো? ঠিক পারবে, না পারো আমি তো আছি। অলোক উঠতে যাচ্ছে, সহসা ওদিকে বারান্দা থেকে সাড়া উঠল। কন হে রে? একজন দারোয়ান ছুটে এলো এদিকে। দুজনকে পাঁচিলের নিচে দেখতে পেয়ে সে হাঁক দিল, আরে পাগলা ভাগতা হে, পাকড়ো পাকড়ো। অলোক তখন পাঁচিলের ওপরে উঠে পড়েছে। একজন দারোয়ান ছুটে এসে অলোকের পা ধরে তাকে পাঁচিলের ওপর থেকে টেনে নামিয়ে আনলো, ফেলে দিল মাটিতে। আরেকজন জীবনকে চাপটে ধরল। জীবন তৎক্ষণাৎ একটা ঘুষি বসিয়ে দিল তার মুখে। প্রচণ্ড ঘুষি খেয়ে দারোয়ান সেখানেই ধরাশায়ী হলো। পড়ে গিয়েই সে কিন্তু তখন আবার উঠে দাঁড়ালো। এবার জীবন তার মাথা দিয়ে তার পেটে মারল একটা ঢু। এবার সে আর্তনাদ করে সেখানেই বসে পড়ল। জীবন এবার অলোকের দিকে ফিরল। দারোয়ানটা অলোকের বুকের উপর উঠে বসেছে। জীবন তার চোয়ালে একটা ঘুষি মারল, সে ঘুরে পড়ে গেল। জীবন অলোকের হাত ধরে টেনে তুলল, বলল, উঠে এসো এদিকে। পাঁচিলের পাশে সে সরে দাঁড়ালো, বলল, তুমি এখানে দাঁড়াও, আমি আগে যাই, তারপর তোমায় তুলে নেবো। পাঁচিল ধরে হাতে ভর দিয়ে জীবন পাঁচিলের ওপরে উঠে পড়ল। তারপরে অলোকের দুটি হাত ধরে পাঁচিলে টেনে তুলেছে। এমন সময় একজন দারোয়ান এসে অলোকের পা দুখানি ধরে ফেলল। দুজনের ভর সহ্য করতে পারল না, বাধ্য হয়ে অলোককে ছেড়ে দিল। তারপর পকেট থেকে রিভলভার বের করল। হটাও, কাছে এলে গুলি চলবে। দারোয়ান কিন্তু অলোককে জড়িয়ে ধরেছে। জীবনের মনে হলো গুলি চালায়, কিন্তু অলোকে লাগতে পারে ভেবে সে আর গুলি চালাতে পারল না। ওদিক থেকে আরও একজন দারোয়ান উঠে দাঁড়িয়েছে। সে সাড়া তুলল যে, ওরে রঘুয়া, হারিয়া, পাগলা ভাগ রাহা হয়। হুড়মুড় করে আরও দুজন লোক ছুটে আসা শব্দ হলো। জীবন বুঝল যে এটা তার ব্যর্থ চেষ্টা, অলোকের উদ্ধার করা গেল না। জীবন আর অপেক্ষা করতে পারল না, পাঁচিল থেকে লাফিয়ে পড়ল। অতি প্রত্যুষেই টেলিফোনের শব্দে জীবনের ঘুমটা ভেঙে গেল। হাওড়া থানা থেকে টেলিফোন করেছে। ডাক্তার রবিন বাহু, মনোব্যাধির চিকিৎসক এখনই এসে ডায়েরি করে গেলেন যে কাল রাত্রে তার চিকিৎসালয় থেকে আলোক রায় নামে এক উন্মাদ পালিয়ে গেছে। পূর্ণ হালদার নামে একজন স্পেশাল কনস্টেবলকে সারা রাত ওখানে পাহারায় রেখেছিলাম। সে কি বলে? সে বলে রাত 10:30টার সময় একখানি প্রাইভেট গাড়িতে ডাক্তার আশ্রমে ফিরে আসে। তারপর কাল সকাল পর্যন্ত আশ্রম থেকে কেউ বেরোয়নি। রাত্রে আশ্রমে কোনো গোলযোগ সে শোনেনি। বেশ, আপনি আশ্রমের ওপর নজর রাখুন, আমি যাচ্ছি। 15 মিনিটের মধ্যেই মোটর নিয়ে এসে বেরিয়ে পড়ল। পাগলাগারদের খানিকটা দূরে একটা পাগল ভিখারি গাছতলায় বসে বিড়বিড় করছিল। জীবন তাকে জিজ্ঞাসা করল, পূর্ণ, নতুন কোনো খবর আছে? জীবন তার মুখের দিকে তাকালো। তার মোটরের কাছে এসে বলল, আছে। এই একটু আগে একখানি মোটরে দুটি বোরখা পরা মুসলমান মেয়ে এসেছে, তারা ভিতরেই আছে। বোরখা পরা মুসলমান মেয়ে? জীবন চুপ করে কি যেন ভাবল। তারপর মোটরখানি একটু দূরে নিয়ে গিয়ে অপেক্ষা করতে লাগলো। প্রায় আধ ঘন্টা পরে বোরখা পরা মেয়ে দুটোকে নিয়ে বেরোলো মোটরটা। জীবনেরও মোটর ছুটল তাদের পেছনে। দীর্ঘপথ পার করে মোটরখানি এলো টালিগঞ্জের এক স্টুডিওতে। স্টুডিওর ফটক তখন বন্ধ ছিল। অমিয়র মোটর থেকে নেমে দারোয়ানকে ডেকে দরজা খোলালো। তারপর বরাবর মোটর নিয়ে ঢুকে গেল ভেতরে। তাদের পেছনে স্টুডিওর ফটক আবার বন্ধ হয়ে গেল। জীবন গিয়ে দারোয়ানকে জিজ্ঞাসা করলো, कौन आया है भाई? ডিরেক্টর অমিয় বাবু বহুত ভারী আদমি আছে। उनके साथ वो जनाना लोग कौन है? कोई एक्ट्रेस होगी। एक्ट्रेस बोरखा पहन के आया? बाबूजी, ये तो अजब जगह है, कोई कभी भी आ जाता, कोई भिखारी बसता। ये बाबूजी, आपको कोई ज़रूरत है क्या? मैं उनके साथ एक दफ़ा मुलाकात करना मांगता। ठीक है बाबूजी, 9 बजे ऑफिस खुलेगा, उस वक्त आइए। उस वक़्त तो भीड़ होगा भाई। अभी अमिया बाबू अकेला है ना? अभी बाहर के आदमी घुसना माना है, हमारा नौकरी चले जाएगा। কাজের 9টা পর্যন্ত অপেক্ষা করাটাই স্থির করা হলো। সকাল 9টা নাগাদ স্টুডিওর ফটক খোলা হলো। একে একে লোকজন আসতে লাগলো। আরও কিছুক্ষণ অপেক্ষা করে একদল লোকের সঙ্গে জীবনে ভেতরে ঢুকে পড়ল। স্টুডিও তো প্রকাণ্ড একটা বাগান বাড়ি। প্রথমে অফিস ঘর, আর তারপর বাগান। বাগানের এদিক ওদিক ছড়ানো ছোটো ছোটো অনেক বাড়ি, শান বাঁধানো পুকুর,
তাছাড়া শুটিংয়ের জন্য সাউন্ড প্রুফ একখানি বিরাট ঘর, সেখানে নকল বাড়িঘর তৈরি করে শুটিং করা হয়। সর্বত্রই মানুষের যাতায়াতে জনবহুল হয়ে উঠেছে। সেই লোকজনের মাঝে সব দিকে দৃষ্টি রেখে জীবন একে একে ঘরগুলো অতিক্রম করে একেবারে বাগানের শেষে এসে পড়ল। বাগানটি পরিষ্কার, একটি গাছের নিচে বসে কোথায় কি করা সম্ভব তাই ভাবতে লাগলো। হঠাৎ তার চোখে পড়ল অমিয় একাকী হাতে কি একটা নিয়ে বাগানের ভেতরের দিকে চলেছে। স্টুডিও শেষ প্রান্তে একটি পুরনো দোতলা বাড়ি। সেই বাড়ির মধ্যে গিয়েই ঢুকলো অমিয়। তারপর প্রায় আধ ঘন্টা বাদে খালি হাতে বেরিয়ে এলো সেখান থেকে। জীবন আরও কিছুক্ষণ সেখানে বসে রইল। তারপর ধীরে ধীরে সে চলল সেই বাড়িটির দিকে। ছোট দোতলা বাড়ি, গুদাম ঘরের মতো। দরজায় বড় একটি তালা লাগানো আছে। জীবন পকেট থেকে একগোছা চাবি বের করে খানিকটা চেষ্টা করেই তালাটা খুলে ফেলল। ভেতরটা প্রায় অন্ধকার, ভ্যাপসা গন্ধ। জীবন খানিকক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তারপর চোখে ঠিকমতো ঠাউর হলে সে দেখল যে ঘরের মধ্যে একপাশে খানিকটা জায়গায় পরিষ্কার করা হয়েছে, আর সেখানেই একজন লোক পড়ে আছে। জীবন কাছে গিয়ে ভালো করে দেখল লোকটি আর কেউই নয়, অলোক রায়। অলোক কি ঘুমোচ্ছে কিনা সেটা ঠিক বোঝা গেল না। জীবন একটু নাড়াচাড়া দিয়ে ডাকলো, আলোক। অলোক কোনো সাড়া দিল না। জীবন টালিগঞ্জ থানায় এলো। 4 জন সাদা পোশাকি পুলিশ ও একখানি গাড়ি নিয়ে এসে আবার বেরুলো। গাড়ি বাইরে রেখে 5 জন স্টুডিওতে ঢুকে বাগানের মধ্যে অপেক্ষা করতে লাগলো। দিনের বেলা স্টুডিওর মধ্যে অমন বাইরের কত লোক আসে, কেউ তাদের কোনো প্রশ্নই করল না। সাউন্ড প্রুফ ঘরের ভেতর কি একখানি বইয়ের শুটিং চলছিল। সন্ধে নাগাদ শুটিংটা শেষ হলো। অমিয়বাবু ফ্লোর থেকে বেরোলো। হনহন করে সে গিয়ে উঠল সেই পুরনো বাড়িতে। চাবি খুলে অলোকের ঘরে গিয়ে ঢুকল। ঠিক সেই সময় জীবনও ঢুকলো সেই ঘরে। ছনাৎ করে জানালাটা খুলে ফেলল। অমিয় চমকে উঠল, বলল, কে? আমি পুলিশ, তোমাকে গ্রেপ্তার করতে এসেছি। 4 জন পুলিশ অমিয়কে ঘিরে ফেলল। জীবন বলল, আপনার ভাইকে পাগল সাজিয়ে পাগলাগারদে রাখা এবং পুলিশের দৃষ্টি এড়াতে এখানে আটক করে রাখার জন্য আপনাকে গ্রেপ্তার করলাম। পাগলকে আবার পাগল সাজিয়ে রাখতে হয় নাকি? সে পাগল নয়, তাকে আপনারা সিদ্ধি মেশানো জল খাওয়াতেন। তার ঘরের কুজোর জল আমি পরীক্ষা করে দেখেছি, তাতে সিদ্ধি পাওয়া গেছে। তাছাড়া যদি সত্যিই পাগল হয় তাকে পাগলাগারদ থেকে বোরখা পরিয়ে সরিয়ে এনে এখানে আটক করে রাখলেন কেন? আপনাকে আমার শুরু থেকেই সন্দেহ ছিল, শুধু হাতে নাতে ধরার জন্য অপেক্ষা করছিলাম। এখন আর প্রমাণের অভাব হবে না। আপনার কাছে গ্রেপ্তারি পরোয়ানা আছে? কি আছে না আছে তার কৈফত আমি আপনাকে দেব না। ভালোভাবে গাড়িতে উঠবেন তো চলুন, না হলে হাত করা পরিয়ে নিয়ে যাব। অমিয় আর কথা বলল না, সুরসুর করে বেরিয়ে পড়ল। আদালতে অমিয়র ষড়যন্ত্র প্রমাণিত হল। সে তার পিতার সম্পত্তির জন্য ডাক্তার রবিন বসুর সঙ্গে যোগসাযোগ করেছিল। ডাক্তারের ডিগ্রিও কেড়ে নেওয়া হলো। অমিয়র 2 বছর জেল হলো। কিন্তু যেই মেয়েটি অলোককে বেলেঘাটার বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল তাকে কিন্তু আর বের করা গেল না। অলোকের কুজোর জলের প্রতিদিন সিদ্ধি মেশানো হতো, আর এইভাবে কিছুদিন সিদ্ধি খেলে অলোকের সত্যিই মস্তিষ্কের বিকৃতি ঘটত। পুরো 1 মাস লাগলো তার সম্পূর্ণ সুস্থ হতে। অলোক একদিন হেসে তার দিদিকে বলল যে 10 লাখ টাকার সম্পত্তি পেতে হলে কিছু তো কষ্ট করতেই হয়। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।